হ্যালো বন্ধুরা, আজকের পর্বে আলোচনার বিষয় সুলতানি যুগ। আমার এই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সুলতানি শাসন বলতে সাধারণভাবে বোঝায় কুতুবউদ্দিন আইবকের আমল থেকে শুরু করে ইব্রাহিম লোদির রাজত্বকাল পর্যন্ত, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেটি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে মুঘল সম্রাট বাবরের জয়লাভের সঙ্গে শেষ হয়। 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 320 বছরে পর পর 5টি বংশ দিল্লির সুলতানের কর্তৃত্ব করেছিল, অর্থাৎ শাসন করেছিল। এরা হলো দাস বংশ। 1206 খ্রিস্টাব্দ থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয়ত খলজি বংশ, 1290 খ্রিস্টাব্দ থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। তৃতীয় তুঘলক বংশ, 1320 খ্রিস্টাব্দ থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত। চতুর্থত সৈয়দ বংশ, 1414 থেকে 1450 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং পঞ্চম লোদি বংশ, 1451 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। লোদি বংশ সুলতানি শাসনের ইতিহাসে সর্বশেষ শাসিত বংশ। ভারতের মধ্যযুগের ইতিহাসে এই সকল বংশ ছিল তুর্কি আফগান। কুতুবউদ্দিন আইবক থেকে শুরু করে কায়কোবাদের শাসনকাল পর্যন্ত, অর্থাৎ 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দাস বংশের সুলতানগণ দিল্লির সিংহাসনে ছিলেন। দাস বংশের এই সকল সুলতানগণের মধ্যে ছিলেন কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, সুলতানা রাজিয়া, গিয়াসউদ্দিন বলবন। দাস বংশ যারা সুলতানি যুগে শাসন করেছিল 1206 খ্রিস্টাব্দ থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুলতানি যুগে বিভিন্ন প্রমাণিত ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক, যিনি মামলুক বংশের ছিলেন। তিনি পরবর্তীকালে সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন। কুতুবউদ্দিন আইবক নিজেকে কোনো সময়ে সুলতান বলে উল্লেখ করেননি। তারা দাস সুলতান বলেও
পরিচিত ছিলেন, কারণ তাদের অনেকে জন্মসূত্রে কৃতদাস অথবা কোনো কৃতদাসের সন্তান ছিলেন। কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন। তিনি অর্থাৎ কুতুবউদ্দিন আইবক ভারতবর্ষে প্রথম তুর্কি আফগান সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। সুলতানি যুগের বিভিন্ন ঐতিহাসিক তথ্য থেকে জানা যায়, অপুত্রক অবস্থায় মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে তার বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতান হন। কুতুবউদ্দিনের পর ইলতুৎমিশ ভারতের বিভিন্ন মুসলমান শাসিত অঞ্চলগুলিকে একত্রিত করে সুলতানি শাসনের ভিত্তিকে সুদৃঢ় করেন। দিল্লির সুলতানগণ ক্রমে ক্রমে রাজ্য বিস্তারের দিকে এগিয়ে যায়। পূর্ব দিকে বাংলা এবং পশ্চিমে সিন্ধু পর্যন্ত তাদের আধিপত্য স্থাপন করেন। কিন্তু দিল্লির সুলতানি শাসকদের কাছে সর্বত্র শাসন বজায় রাখা সহজ কাজ ছিল না। তাদের দুটি দলের বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল। প্রথম বিরোধিতা এসেছিল নিজ অনুগামীদের কাছ থেকে। দ্বিতীয়ত উত্তর ভারতের স্থানীয় শাসকরা তাদের বিরোধিতা করেছিলেন। কুতুবউদ্দিনের মৃত্যুর পর মাত্র কিছুদিনের জন্য তার পুত্র আরাম শাহ দিল্লির সুলতান হন। আরাম শাহের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু মুসলিম অভিজাত তাকে অপসারিত করলে পরবর্তী সময়ে কুতুবউদ্দিনের জামাতা ইলতুৎমিশ দিল্লির সুলতান হন। ইলতুৎমিশের ২৬ বছরের রাজত্বকাল দিল্লি সুলতানির এক গৌরবময় অধ্যায়। ইলতুৎমিশ শুধু ঋতরাজ্য পুনরুদ্ধার করেই সন্তুষ্ট থাকেননি, বহু নতুন রাজ্যও জয় করে ভারতবর্ষে মুসলমান সাম্রাজ্যের সূচনা করেছিলেন। ইলতুৎমিশের পর দিল্লির সিংহাসনে বসেন তার কন্যা রাজিয়া। রাজিয়া ভারতের একমাত্র নারী যিনি দিল্লির সুলতানা হয়েছিলেন। তার শাসনকাল ১২৩৬ থেকে ১২৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি প্রতিভাময়ী হওয়া সত্ত্বেও দিল্লির ক্ষমতালোভী গোঁড়া মুসলিম আমির ওমরাহরা তার আচরণ ও কাজকর্ম ভালো চোখে দেখেননি। ফলে মুসলিম অভিজাতরা রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করে। বিভিন্ন ঐতিহাসিক তথ্য থেকে জানা যায়, অবস্থা সামলাতে রাজিয়া বিদ্রোহীদের নেতা সিন্ধু প্রদেশের শাসক আলতুনিয়াকে বিবাহ করেন। কিন্তু তার এই কৌশল সফল হয়নি।
1240 খ্রিস্টাব্দে রাজিয়া তার স্বামীসহ নিহত হন। রাজিয়ার মৃত্যুর পর আমির উমরাওরা ইলতুৎমিশের বিভিন্ন পুত্রকে পর্যায়ক্রমে সিংহাসনে বসান। রাজিয়ার মৃত্যুর পর একাধিক শাসকদের রাজত্বের পর বলবনের মতো একজন দৃঢ়চেতা ব্যক্তি দিল্লির সিংহাসনে বসেন। ভারতে দাস বংশের নবম সুলতান গিয়াস-উদ্দিন বলবন নতুন রাজ্য জয়ের পরিকল্পনা না নিয়ে রাজ্য রক্ষায় বিশেষ গুরুত্ব আরোপ করেন। ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লি সুলতানি নানা সমস্যার মুখোমুখি হয়েছিল, যেমন রাজকোষে অর্থাভাব, তুর্কি অভিজাতদের ক্রমবর্ধমান প্রাধান্য বিস্তার ও ষড়যন্ত্র, রাজ্যে শান্তি শৃঙ্খলার অভাব, মেওয়াটি দস্যুদের উপদ্রব, সামরিক বাহিনীর দুর্বলতা ও মঙ্গোল আক্রমণের আশঙ্কা। এই সব দুর্বলতা কাটিয়ে রাজতন্ত্রের মর্যাদা ও শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে বলবন সকল শক্তি প্রয়োগ করেন। খলজি বংশ। ভারতে সুলতানি যুগের ইতিহাসে দাস বংশের পর খলজি বংশের সুলতানরা রাজত্ব করেন। মধ্যযুগে খলজি বংশীয় সুলতানগণ ভারতে মাত্র 30 বছর অর্থাৎ 1290 খ্রিস্টাব্দ থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি, যার রাজত্বকাল 1290 থেকে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত। বলা হয়ে থাকে গিয়াস-উদ্দিন বলবনের রাজত্বকালে তিনি একজন শক্তিশালী উমরাও ছিলেন। গিয়াস-উদ্দিন বলবনের পৌত্র কায়কোবাদ এবং তার শিশুপুত্রকে হত্যা করিয়ে এবং নানা চক্রান্তের মোকাবেলা করে 70 বছর বয়সে তিনি অর্থাৎ জালালউদ্দিন ফিরোজ খলজি দিল্লির মসনদে বসেন। ইলবেরি তুর্কি বংশের এই রকম পতনের ঘটনাটিকে দিল্লির সুলতানির ইতিহাসে খলজি বিপ্লব অনেকে বলেন। জালালউদ্দিনের রাজত্বকালে চেঙ্গিস খানের পৌত্র উলুগ খাঁর নেতৃত্বে মঙ্গোলগণ ভারতে অনুপ্রবেশ করে এবং দিল্লিতে বসবাস শুরু করে। জালালউদ্দিন অবশেষে মঙ্গোলদের সঙ্গে বোঝাপড়ায় আসেন এবং উলুগ খাঁর সঙ্গে নিজ কন্যার বিবাহ দেন। জালালউদ্দিনের তেমন রাজ্যগ্রাসী মনোভাব ছিল না। তিনি ছিলেন ধর্মভীরু, উদার এবং দুর্বল প্রকৃতির। তার দুর্বল শাসনের ফলেই চারিদিকে বিশৃঙ্খলা দেখা দেয়।
আলাউদ্দিন খলজি ছিলেন জালালউদ্দিনের ভ্রাতুষ্পুত্র ও জামাতা। বৃদ্ধ পিতৃব্য জালালউদ্দিন খলজিকে হত্যা করে নিজেই সুলতান হন আলাউদ্দিন খলজি। সুলতান আলাউদ্দিন খলজি সমগ্র তুর্কি আফগান যুগের অন্যতম শ্রেষ্ঠ সুলতান ছিলেন। গ্রিক বীর আলেকজান্ডারের মতো আলাউদ্দিন বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন, কিন্তু বাস্তব বুদ্ধি সম্পন্ন আলাউদ্দিন এই বিশ্বজয়ের পরিকল্পনা ত্যাগ করে মধ্যযুগে ভারতে নতুন সাম্রাজ্যবাদী নীতির সূচনা করেছিলেন। তারই পথ অনুসরণ করার ফলে পরবর্তীকালে মুহাম্মদ বিন তুগলকের সময় দিল্লি সুলতানির চরম বিস্তৃতি ঘটেছিল। আলাউদ্দিন খলজির রাজত্বকাল 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত। বন্ধুরা, আমার সুলতানি যুগের ইতিহাস আলোচনার প্রথম পর্ব শেষ হলো। পরবর্তী সময়ে আরও একটি নতুন ভিডিওতে সুলতানি যুগের ইতিহাস আলোচনার দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট অবশ্যই করবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে নতুন নতুন ভিডিওর আপডেটস পেতে। ধন্যবাদ।